রাগে অনুরাগে পর্ব ৩৩-৩৪ লিখেছেন সুহাসিনী ফাতেহা। মরার খুব পাকা গজাইছে না? আমার পারমিশন ছাড়া ঘোরাঘুরির নাম মুখে নেওয়ার সাহস কী করে হয় তোমার? হুঙ্কার শুনে তিতলি ভয়ে বুকে কয়েকবার ফু দিল। যুবকের এমন রাগের কারণ সপ্তদশীর অবুঝ মন তখনও বুঝতে পারেনি। সে তো শুধু ঘুরতে যাবে বলেছে, কিন্তু এখনও তো যায়নি। তাহলে উনি এমন করছেন কেন? এত পাষণ্ড লোক একটু ঘুরতে যাবে বলেছে, তাও নিয়ে যাবে না তাকে। এখন সে বলায়ও রাগ দেখাচ্ছে তাকে। আর সে দিনরাত এক করে কত কিছু ভাবে। কোন দিন হানিমুনে যাবে আল্লাহ, সুন্দর সুন্দর পিক তুলে ফেসবুকে আপলোড দিবে। তার স্বপ্ন বোধহয় আর পূরণ হবে না। অস্পষ্ট স্বরে ২-৩ বার আহারে আহারে বিড়বিড় করল তিতলি। বিড়বিড় করে বোকা মানবী হতবুদ্ধির ন্যায় ফোনের স্ক্রিনের দিকে তাকায়, আবার চোখ নামিয়ে নেয়। ফারাজ রাগে ফেটে পড়েছে যেন। সদ্য ঘুম থেকে উঠায় তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঘুম ঘুম চোখ দুটো আগুন হয়ে আছে। বারবার অগ্নির দৃষ্টিতে তিতলির কাঁধে রাখা ছিয়ামের হাতের দিকে তাকাচ্ছে। এত রাগ লাগছে তার, মন চাচ্ছে এক্ষুনি ফোনের ভেতর দিয়ে অবাধ্য বউকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। তিতলি এবার মোবাইল স্টাডি টেবিলে রেখে চেয়ার টেনে একটু দূরে বসলো। শিয়ামকে এবার তার পাশে স্পষ্টভাবে দেখা গেল, তবে এবার কাঁধ থেকে হাত নামিয়ে ফেলেছে শিয়াম। তিতলি মুখবয়বে হতভম্বতার রেশ থেকে ধরে আচান ভ্রুকুচকে বলল, আমার কেন মরার পাখা গজাবে? পাখা গজায় পাখিদের, আমি তো জলজ্যান্ত মানুষ। ফারাজের মেজাজ নিয়ন্ত্রণের বাহিরে, কারণ তিতলি কাঁধের ঠিকমতো ওড়না নেই। সেখানে কাঁধের কিছু স্পষ্ট অংশ দেখা যাচ্ছে ভিডিও কলে, আর সিয়াম সেখানে এতক্ষণ হাত দিয়ে রেখেছিল। সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, চুপ বেয়াদব, আজকে তোমার ঘুরতে যাওয়ার স্বাদ মেটাবো আমি। আমাকে আসতে দাও শুধু। তিতলির দিন দুনিয়ার খবর সে শুধু ঘুরতে নিয়ে যাবে না কি যাবে না সেই কথা নিয়ে জেদ ধরে বসে আছে। এবারও আগের ন্যায় প্রশ্ন করলো, ঘুরতে নিয়ে যাবেন নাকি যাবেন না সেটা বলেন। নাথিং। তিতলি মুখ ভেঙচি কাটে, সোজা নিয়ে যাবে না সেটা বললেই পারে। সেও বলল, অয়ন ভাইয়াকে ফোন করে বলেন আমাদের ঘুরতে নিয়ে যেতে। তুই বলো গিয়ে। ফারাজ দাঁতে দাঁত চেপে কথাটা বলল। মাথায় আগুন জ্বলছে তার, চোয়াল ফুটেছে শক্তভাবে। এমনিতে তো রেগে আছে, এখন অবাধ্য বইয়ের কথা শুনে গায়ে কাটা ফুটাচ্ছে তার। মুখ দিয়ে যাচ্ছে তাই বেরিয়ে আসছে। এক মুহূর্তে কল না কাটলে সে কিছু একটা বলে বসতেও দ্বিধা করবে না। রাগে হিতাহিত দিশেহারা হয়ে বসে পড়ল। কল কেটে যেখানে ইচ্ছে সেখানে যাও। তিতলির পেল্লব মুখখানা অন্ধকার হয়ে গেল এবার। কত আশা নিয়ে সে কল দিল, আসলে লোকটা ভাল্লুক কোথাকার। মুখে কোনো রসকস নেই, মুখেও কোনো রসকস থাকবে না এখন থেকে। সে তেড়া জবাব দিল, আপনারও তো হাতে হাত আছে, আপনি কাটেন। আমার হাত দিয়ে তোমাকে পানিশমেন্ট করব, জাস্ট ওয়েট। আরও কয়েকটা ধমক দিয়ে কল কেটে দিল ফারাজ। তিতলি নিজের মুখ চেপে ধরে হাত দিয়ে। এই মুখ এক হাত আগে চলে তার। তার কথা শুনে রেগে গিয়েছে নিশ্চয়ই। এটা না বললেও কি চলতো না? বিরক্ত হয়ে ওভাবে কেন বলতে গেল? এখন তো রেগে ঘুরতে নিয়েও আসবে না। মুখোশটি অন্ধকার করে বসে রইল সে। কল কেটে দেওয়ার অধৈর্য চোখে তাকিয়ে থাকা নিধি জিজ্ঞেস করলো, কী রে, কী বলল? তিতলির কানে ব্লুটুথ ছিল, তাই ফারাজের কথা ওরা শুনতে পায়নি, কিন্তু তিতলিরগুলো ঠিকই শুনতে পেরেছে। ওরা এমনভাবে তাকিয়ে আছে যেন ফারাজ রোমান্টিক কথা বলছে আর তিতলি ঘুরতে যাওয়ার কথা বলেছে। ওরা কি জানে না ওটা যে কেউ নয়, ভাল্লুক কোথাকার, যার মুখে কোনো রসকস নেই। তিতলি কিছু বলছে না দেখে শিয়াম এবার বলল, দুলাভাই কি আসছে নাকি? তিতলি তেজ দেখিয়ে বলল, জানি না। শিয়াম মুখ ভেঙিয়ে বলল, জানিস না কেন? তুই বলেছিস আমাদের দুলাভাইয়ের হাতে ট্রিট দিবে আজ। দুলাভাই না ছাতা? নিধি এবার শান্ত কণ্ঠে বলল, আচ্ছা কি বলছে সেটা বল। ঘুরতে নিয়ে যাবে না তো? বলেছে ভালোবাসা দিবে। নিধি বুঝে গেল তাদের ফারাজ রাগ ঝেড়েছে তার বেস্টুর উপর। তিতলি তেরা কথা বলছে মানে সে থোড়ায় সব বুঝে গেছে। আফসোস করে বলল, পটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে তো। কিছুক্ষণ পর আবার কল দে বেবি, দেখবি রাজি হয়ে গেছে। এমন গম্ভীর দুলাভাইকে পটাতে তোর কোমরে ওড়না বেঁধে নামতে হবে, বুঝলি? তিতলি নাক ফুলিয়ে বলল, না। উনি কোমরে লুঙ্গি পেঁচিয়ে আমাকে পটাতে আসবে, তখন আমি পরব না। আরে বলদি, তোর মাথা গেছে। স্যার কোনো দিন লুঙ্গি পরবে নাকি? শোন, এখন তোকে কি বলেছে সব বল, আমরা আইডিয়া দিচ্ছি তোকে। এত সেজেগুজে বসে আছিস কেন তিতলি?
আলিয়া শেখ ট্রেতে নাস্তা নিয়ে তিতলির রুমে ঢুকে কথাটা বললেন। কিছুক্ষণ আগেও মেয়েটা গেঞ্জি পরা দেখেছেন, এখন গোল গ্রাউন্ড পরে সাজুগুজু অবস্থায় দেখে তিনি কথাটি বললেন। স্টাডি টেবিলে নাস্তার ট্রেটা রাখলেন। নিধিরা নাস্তা না করে তিতলির রুমে চলে এসেছে তিতলির পেছন পেছন, তাই তিনি না পেরে নাস্তা নিয়ে উপরে চলে এসেছেন। তিতলি সরাসরি মাকে বলল, ঘুরতে যেতে সাজুগুজু করছি কেন? আলিয়া শেখ ভ্রুজোড়া কুঁচকে গেল। তিনি মেয়েকে বললেন, ফারাজকে না বলে কিসের ঘোরাঘুরি? আমি বলছি আম্মু, কিন্তু তোমাদের জামাই নিয়ে যাবে না বলেছে, তাই নিজেই যাচ্ছি ওদের সাথে। জামাই যেটা বলছে সেটা শোন তিতলি। শুনবো না, তোমরা তোমাদের জামাইয়ের কথা শোনো, আমার কি? আলিয়া শেখ কপালে হাত দিলেন। মেয়েটা কোনো দিন মানুষ হবে? জামাইয়ের সাথেও কি এভাবে মুখে মুখে তর্ক করে? কে জানি জামাই কি মনে করেন। মেয়েকে বললেন, জেদ করিস না তিতলি, জামাই তোকে আজকে নিতে আসার কথা ছিল, তোর দাদু কোনো মতো তোকে যেতে দিবে না বলেছে। এটা নিয়ে জামাই রেগে, আর এখন যদি তুই না বলে বাড়ি থেকে বের হয়েছিস তাহলে? তিতলি প্রতিমধ্যে কথা কেড়ে নিয়ে বলল, আমাকে তো এখন মেয়ে মনেই হয় না, জামাই তোমাদের সব, তোমাদের জামাইকে ভয় পাই না আমি বলে মুখ বাঁকালো তিতলি। আলিয়া শেখ আর কথা বাড়ালেন না। মেয়ের মন এই তো ভালো থাকে, আবার কিছুক্ষণ পর বদলে যেতেও সময় লাগে না। তিনি নিধি সিয়ামকে বললেন, তোমরা তো নাস্তাও করলে না, নাস্তা করে নাও তো দেখি, অনেক দিন পর এসেছো। সিয়াম ভদ্র হেসে বলল, কি যে বলেন না আন্টি, সেদিনও তো তুষার ভাইয়ের সাথে আসলাম, ভুলে গেলেন? আসছো তো, মাঝে মধ্যে চলে আসবা। জি আন্টি। আলিয়া শেখ চলে গেলেন। সিয়ামের মায়ের সাথে আলিয়া শেখের ছোটোবেলার বন্ধুসুলভ সম্পর্ক আছে, তাই মাঝে মধ্যে যাতায়াত হয়। সেই হিসাবে তিতলিরও বন্ধু। ছোট থেকে তিতলি নিধি সিয়াম ওরা একই স্কুলে পড়ালেখা করে কলেজে উঠেছে। নাস্তা পানি করে নিধি সিয়াম তিতলিকে বলল, ঘুরতে যাওয়া হবে না মনে হয় দোস্ত, থাক অন্য দিন যাব। দুলা ভাইয়াকে পটিয়ে নিয়ে আগে। তিতলির মনটা খারাপ, তার মনের আশার ভেতরে ভাল্লুক এক বালতি পানি ঢেলে দিয়েছে। উঁচু হিলও পড়েছিল ঘুরতে যাবে বলে। ওরা তিনজন রুম থেকে বের হয়ে গেল। সিঁড়িতে দুপা দিতেই পায়ে অসাবধানতায় স্রেফ পায়ে উঁচু হিল থাকায় তিতলির পাটা মুচকে গেল। নাক মুখ কুচকে সিঁড়িতে বসে গেল। অস্পষ্ট সুরে ব্যথাতুর আর্তনাদ করল, উফ, পাটা ভেঙে গেল আম্মু। আব্বু টোনাটুনিদের বাপ। ব্যথার মধ্যেও মুখ ফসকে বের হয়ে গেল কথাটা। তিতলির চোখ বেয়ে পানি পড়ছে ব্যথায়। নিধি সিয়াম ওরা তিতলিকে ধরল। নিচ থেকে আলিয়া শেখ ও ফরিদা বানু এগিয়ে আসলেন। বাড়িতে আর কেউ নেই বিকেল টাইমে। তৌসিফ শেখ বাজারে গেছেন, আর তুষারও প্রেমে হাবুডুবু খেতে গেছে। ফরিদা বানু এসেই নাতিনকে বললেন, দেখছো নাতনির কাম খান, এত লম্বা জুতা পরে কেউ হাঁটে, হুদা কি আর পইরা গেছে, না জামাই হইলে কি হইব এখন? নিধি ফরিদা বানুকে বলল, হঠাৎ হাঁটার মধ্যে পড়ে গেছে দাদু। তিতলি তখনও পা ধরে সিঁড়িতে বসে আছে, চোখ বন্ধ করে রেখেছে, চোখে ফারাস ভাসছে। আলিয়া শেখ সহ নিধি তিতলি ধরে দাঁড় করালো। তিতলি আবার পড়ে যেতে নিল। আলিয়া শেখ উদ্বিগ্ন হয়ে পড়লেন, মেয়ের বাবাকে কল দিতে হবে। তিতলির এক হাত নিজের কাঁধে নিয়ে বললেন, কতবার বলি এসব হিল জুতো পরিস না, এর আগেও 3বার হিল জুতো পরে পা ভেঙেছিস, তাও শিক্ষা হয় না। তিতলিকে আবার ধরে রুমে নিয়ে আসলো সবাই। নিধি সিয়াম ওরা অনেকক্ষণ থেকে চলে গেল। বেষ্টুর জন্য খারাপ লাগছে তাদের। পায়ে সত্যি অনেক ব্যথা পেয়েছে তিতলি। পায়ের গোড়ালি ফুলে লাল হয়ে উঠেছে। আলিয়া শেখ পায়ের কাছে বসে সেখানে আলতো হাতে দিয়ে মলম লাগিয়ে ডলে দিচ্ছেন, যাতে একটুখানি ব্যথা বা চাপ না লাগে। আর মেয়েকে বোঝাচ্ছেন, জামাই শুনলে কি হবে এখন, ফোন করে জানাই। তিতলি বিছানায় উপর হয়ে শুয়ে আছে, পায়ের গোড়ালি উঁচু করে রেখেছে, নরম বালিয়ে মুখ গুজে রেখেছে। আস্ত করে বলল, না আম্মু। আলিয়া শেখ স্বামীর ফোনে কল দিলেন। 2বার রিং পড়ে রিসিভ হলো। আলিয়া শেখ সাথে সাথেই বললেন, ডাক্তার নিয়ে আসেন আসার সময়। তৌসিফ শেখ বাড়ির দিকেই আসছিলেন। হঠাৎ স্ত্রীর কথা শুনে ভয় পেয়ে গেলেন। ডাক্তার কার জন্য নিয়ে আসবো, কারো কি কিছু হলো না তো? তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে, সবাই ভালো আছে তো? আলিয়া শেখ, আপনার মেয়ে তো পা মুচকে বসে আছে, উঁচু হিল পরে সিঁড়ি দিয়ে নামতে, ডাক্তার এনে দেখালে ভালো হয়। তৌসিফ শেখ ভয় পেয়ে গেলেন মেয়ের পা মুচকে গেছে শুনে।
দ্রুত ফোন পকেটে ঢুকিয়ে ডাক্তারের উদ্দেশ্যে আবার বাজারের দিকে গেলেন। ফারাজ শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিচে নামলো। আজকে এক্ষুনি এই মুহূর্তে বউকে নিয়ে আসবে, আর এটাই ফাইনাল। কারো কোনো কথা শুনবে না। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আফজাল খান, ফারিন বেগম সহ ফারাজের খালা। আফজাল খান ছেলেকে বললেন, কোথায় যাচ্ছিস? ফারাজ কিছু বলে না। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। রাগ চেপে রেখেছে সব গিয়ে বইয়ের উপর ঝাড়বে বলে। সে চাচ্ছে না তার রাগের বহিঃপ্রকাশ বাবার উপর পড়ুক, তাই নিজ দায়িত্বে বেরিয়ে যাচ্ছে। আফজাল খান পেছন থেকে ভাবুক হয়ে বললেন, বৌমা কাল আসবে। আজকে রাত গিয়ে শ্বশুর বাড়ি থেকে সকালে আসার সময় নিয়ে আসিস বলে আফজাল উঠে রুমের দিকে গেলেন। আফজাল যেতে যেতেই নাসিমা বেগম ফারিন বেগমের কানে কানে বললেন, দেখছিস আপা, ফারাজ কেমন যেন পর হয়ে যাচ্ছে। দুলা ভাইয়ের কথা না শুনে চলে গেল। বিয়ের কয়দিন হয়েছে, এখনই বইয়ের আঁচলে ঘুরতে শুরু করেছে। মেয়েটা সুবিধার না, একটু টাইট দিয়ে রাখিস, না হলে পরে মাথায় উঠে বসবে। ফারিন বেগম বোনের কথা শুনে বললেন, এসব কি বলছিস নাসিমা? আমার বৌমা আলহামদুলিল্লাহ খুব ভালো। তুই নিশ্চয়ই কয়দিনের টের পেয়েছিস। নাসিমা বেগম মুখ বাঁকিয়ে বললেন, সংসারের কাজ করতে পারে ওই মেয়ে? একটা সাংসারিক বউ মেয়ে ফারাজকে বিয়ে দিতি। কতবার বলছি নীলার সাথে বিয়ে দেই। ফারিন বেগম কথা কেড়ে নিয়ে বললেন, সংসারের কাজ করার জন্য এখনও আমি আছি। আমার বৌমাকে আমি শিখাবো। আর ফারাজ তো নীলাকে বিয়ে করতে রাজি ছিল না। তুই বুঝিয়ে বললে ঠিকই রাজি হতো। তাহলে এখন এই মেয়েকে বিয়ে করলো কেন? আমাদের নীলার কি কম ছিল? ফারিন বেগম সোফা থেকে উঠে চলে যেতে যেতে বললেন, বোন, যা হওয়ার হয়ে গেছে, বাদ দে। আল্লাহ যার সাথে যার হাত রাখছে তার সাথে বিয়ে হয়েছে, আমার কিছু করার নেই। নাসিমা বেগম আর কিছুই বললেন না। আজকে যদি মেয়েকে ফারাজের সাথে বিয়ে দিতে পারতেন, মনের আশাটা পূরণ হতো। ছোট থেকেই মাঝে মাঝে বোনকে বলতো, আমার মেয়ে হলে তোর ছেলের সাথে বিয়ে দিব। কিন্তু কিছুই হলো না। এ নিয়ে তিতলির উপর ক্ষোভ জমেছে ওনার। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ডাক্তার মোশাররফ করিম এসেছেন তিতলির পায়ের চেক আপ করতে। সিরিয়াস কিছু নয়, রেস্ট নিলে সেরে যাবে। ডাক্তার যেতে না যেতলে তিতলি খুঁড়ে খুঁড়ে বেরিয়ে এসেছেন রুম থেকে। ড্রয়িং রুমে ফরিদা বানু সহ তৌসিফ শেখ, তুষার সবাই বসে আছে। তিতলি এসে বাবার পাশে বসলো। তৌসিফ শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পায়ে এখনও ব্যথা করছে আম্মু? তিতলি পায়ে এখনও ব্যথা পাচ্ছে। অনেক কষ্টে নিচে নেমেছে। রুমের ভেতর ভালো লাগছিল না, তাই এসেছে। বাবাকে বলল, ব্যথা করছে না আব্বু? আব্বুকে মিথ্যা বলো না, তোমার মুখ দেখে বুঝতে পারছি। ডাক্তার বলছে শুয়ে রেস্ট নিতে। নিচে নামলে কেন? কিছু লাগলে আব্বুকে ডাক দিতে। রুমে ভালো লাগছিল না আব্বু। ফরিদা বানু পাশেই বসেছিলেন। নাতনিকে ধমক দিয়ে বললেন, ভালো লাগবো কেমনে? কয়দিন হরে বাচ্চা কাচ্চা ওইব, এখনও আক্কল জ্ঞান অনু। তিতলি লজ্জা পায় দাদুর কথা শুনে। কিছু না বলে মাথা নিচু করে বসে থাকে। বাড়ির বাইরে থেকে বাইকের আওয়াজ আসছে। মনে হয় তুষার এসেছে। সদর দরজা খোলা। তৌসিফ শেখ উঠে দরজার দিকে গেলেন। তিতলি দরজার দিকে তাকানো ছিল। বাবা আর চেনা কণ্ঠস্বর শুনে সে তক্ষণি খুঁড়ে খুঁড়ে সিঁড়ির দিকে চলে যায়। অনেক কষ্টে কয়েক সিঁড়ি ওঠে। তাকে ঘুরতে নিয়ে যেতে পারেনি, এখন কেন এসেছে? ততক্ষণে তৌসিফ শেখ জামাইকে নিয়ে ড্রয়িং রুমে এসেছেন। ফরিদা বানু খুশি হলেন নাত জামাইকে দেখে। নাতনিরে পা মুচকে গেছে, সেটা কি শুনতে পেয়েছে? তিনি ভাবলেন শুনেছে, তাই বললেন, নাতিনের পা ভাঙ্গার কথা শুইন না বুঝি কাম কাজ ফেলে চলে এসেছো নাত জামাই? ফারাজের ভ্রুজোড়া কুচকে গেছে এমন কথা শুনে। পা ভাঙল কখন? সে কিছু জানে না। বিচলিত দেখালো রাগের নিচে পা পিষে ফেলেছে সে। ফরিদা বানু আবার বললেন, কি হইল না জামাই? মনে হইতেছে এখনও। তৌসিফ শেখ মাকে থামিয়ে দিয়ে জামাইকে বললেন, তিতলি সিঁড়ি দিয়ে নামতে পা মুচকে গেছে জামাই। ভাঙে নাই, মুচকে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, সেটাই বলতেছে। ফারাজের অভিব্যক্তি কঠিন, রক্ষণশীল গলায় ভদ্রতায় বললেন, কখন হয়েছে এসব? 2 ঘন্টা হবে। চিন্তার কোনো কারণ নেই, ডাক্তার দেখে গেছে, দ্রুত সেরে উঠবে। তুমি গিয়ে দেখে আসো। আলিয়া শেখ জামাই এসেছেন শুনে নাস্তা পানি বানাতে শুরু করেছেন।
কিচেন থেকে আসতেই ফারাজ সালাম দিল শাশুড়িকে। রাগে তার বউয়ের উপর শ্বশুর শাশুড়িকে অসম্মান করবে, এটা তার সাথে যায় না। ফারাজ সবার সাথে কথা বলে উপরে গেল। আজকে বউকে সে দেখে নিবে। পা মুচকে গেছে, এবার সে হাত মুচকে দিবে না, এরকমটাই করবে। বাঁচাবে কেন সেও দেখবে। তিতলি বিছানায় শুয়ে আছে, ভাবখানা এমন যেন তার পা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে। চোখ জোড়া বন্ধ করে রেখেছে সে ইচ্ছে করেই। সে শব্দ শুনতে পেয়েছে, কেউ তার রুমের দরজা খুলছে, তাও চুপচাপ শুয়ে আছে অন্য দিক ফিরে। মনে হয় বলছে আমি ঘুম থেকে উঠব না। ফারাজ রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তিতলি অন্যদিক মুখ করে শুয়ে। সে লম্বা কদমে বিছানার দিকে এগিয়ে গেল। তিতলির পায়ের দিকে তাকালো। ফর্সা পায়ের গোড়ালি লাল হয়ে আছে। রাগী চেহারার পরিবর্তন দেখল, তবে পুরোপুরি না। যেভাবে রেগে আছে এই রাগ সহজে যাওয়ার নয়। তিতলিকে গম্ভীর হয়ে ডাকলো, এই। কোনো সাড়া শব্দ নেই। কিন্তু ফারাজ ঠিক বুঝতে পারছে তিতলি জেগে আছে। এবার রেগে আবারও ডাকলো, এই বেয়াদব, চোখ খোলো। তিতলি তাও নড়ছে না, কিছু বলছে না। এবার তার রাগ বাড়ল। সোজা গিয়ে তিতলির পায়ের কাছে বসে পা ধরে হাতের মুঠোয় নিয়ে চিপাই দিল। তিতলি ব্যথায় নড়ে চড়ে উঠল। এবার ফারাজ আরেকটু চাপ দিতেই তিতলি কেঁদে উঠল, মরে যাব, ব্যথা পায়। কথা বলছো না কেন? আমি ডাকছি সেটা শুনেও চোখ বন্ধ করে রেখেছ কোন সাহসে? বলে ফারাজ আরেকটু চাপ দিতেই তিতলি নাক মুখ কোঁচকে বলল, ধৈর্য ধরুন, আমি মরে গেলে সব ঠিক হয়ে যাবে। ফারাজ রেগে যাচ্ছে হুটহাট। এই তো, এখনও রেগে গেল। রাগ কমাতে চাই, তখনই এই অবাধ্য বউ তাকে রাগিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলল, আমার কথার অবাধ্য হওয়ার ফল। কাজটা আমি করতাম, কিন্তু তো এখনও কাজটা করছেন না কেন? এবার আপনি আমার পা ভেঙে দিন। চুপ একদম। ওকে, আমি চুপ। আপনি নিজেই কথা বলছেন। তেড়া কথা শুনে ফারাজ শক্ত মেজাজে বলল, আমাকে রাগাচ্ছ কেন? ফারাজ তিতলির কাছে এগিয়ে গিয়ে কাঁধের দিকে তাকায়। এবার তার রাগ তরতর করে বাড়তে থাকে। ভিডিও কলের দৃশ্য চোখে ভেসে উঠতেই যুবক আকাশ ছোম রাগ নিয়ে দিশেহারা হয়ে নিজের শক্তপোক্ত হাতের থাবায় তিতলির কাঁধ থেকে গেঞ্জিটা সামান্য নামিয়ে দেয়। ফারাজ তিতলির কাঁধ থেকে গেঞ্জিটা নামিয়ে দিতে না দিতেই আচমকা করে বসে আরেক কাণ্ড। রূঢ় মানব আজ কেমন পাগলাটে বনেছে। তালগোল হারিয়ে ফেলে কোনোরূপ বলা কওয়া ছাড়াই রমণীর তুলতুলে মসৃণ কাঁধে মুখ ডুবালো। অজস্র চুমু খেয়ে বলেছে সেখানে, চলেছে সেখানে। গভীর থেকে গভীর হচ্ছে সেই বেপরোয়া স্পর্শ। তার পুরুষালী দু ঠোঁটের ভেজা স্পর্শ যেন রমণীর কাঁধ থেকে কিছু একটা মুছে ফেলার খেলায় মেতেছে আজ। ঘটনাটা রাগের মাথায় শুরু করলেও তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে ফারাজ। অবাধ্য হাত দুটো থেমে নেই তার। বারবার রমণীর দেহে নরম এদিক ওদিক বেসামাল গতিতে স্পর্শ করে যাচ্ছে। তিতলি ক্ষণে ক্ষণে ঢোক গিলছে। একসাথে ঠোঁট, হাত, ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস সব মিলিয়ে সুরসুর করে উঠছে তার সর্বাঙ্গ। সাথে শ্বাস প্রশ্বাসের নিয়ম বেড়েছে। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। খুব অদ্ভুত উত্তেজনা, ভালো লাগা সব মিলিয়ে জড়সড় হয়ে আছে সে। অন্য সময় হলে সে বকবক করতো ছাড়ুন ছাড়ুন বলে, তবে সপ্তদোষে আজ চুপচাপ। পায়ের কমে আসা ব্যথা ফের বেড়ে গিয়েছে ফারাজের পেশিবহুল হাতের রুষ্ট চাপ পেয়ে। ব্যথা দিয়ে এখন তাকে চুমু দেওয়া হচ্ছে। সে চুপচাপ পায়ের ব্যথা নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে গেল। গাল বেয়ে চোখের পানি পড়ছে। অগ্রসর যুবকের নরম ঠোঁটের স্পর্শ কাঁধ থেকে এবার ধীরে ধীরে গলার নিচে নেমে যাচ্ছে। খোঁচা খোঁচা চাপদাড়ির ঘর্ষণে হুল ফুটছে তিতলির নরম দেহে। কানের লতিতে ছুট ছুঁয়েছে দুই একবার। তিতলি ছটফট করে সরতে চাইলেও পারছে না। পিছন থেকে ফারাজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মুখ তুলে কিছুক্ষণ তিতলির অল্প ফাঁক হয়ে থাকা অধৈর্য গোলের পানে কামড় নেশাক্ত চোখে তাকিয়ে থাকে ফারাজ। হয়তো সে সিডিউস হচ্ছে। এমন হতে থাকলে সে এই মুহূর্তে অনেক কিছু পরে বসবে। চোখ দুটো বন্ধ করে অনেকটা সময় নিয়ে নিজেকে শান্ত করে তখন। বউকে প্রতিদিনের মতো তর্ক করতে না দেখে ফারাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। সে চায় বউ তাকে বাধা দিক। তিতলির নরম গালে নিজের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গাল চেপে ধরে পরপর গভীর নরম স্বরে বলল, কিছু বলছো না কেন আজ? তিতলি শুনেও কিছু বলে না প্রথমে। অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কাঁধটা ভেজা ভেজা লাগছে তার। আশ্চর্য, তার কাঁধে কি থুতু দিয়েছে নাকি এই লোক? বা হাত তুলে নিজের কাঁধে রাখলো, সেখানটায় কিছুক্ষণ আগে ফারাজ চুমুতে ভরিয়ে দিয়েছিল। ফারাজ বৃদ্ধা আঙুল দিয়ে তালগোছে নিজের ভেজা চোখ দুটো
ঠোঁট দুটো মুছে নিল। তিতলির মুখোমুখি বসে হাত বাড়িয়ে নরম চোয়ালখানা ধরে নিজের দিকে মুখ ঘুরিয়ে আনলো। তিতলি তাও নিচের দিকে তাকানো ব্যথায় কাঁদছে সে। ফারাজ ভাবছে এটা ধমক দিবে ওই ঘটনার জন্য তিতলির চোখে পানি দেখে দমল। বিচলিত দেখালো তাকে। খসখসে দু হাতের আজলাই তিতলির মুখ উঁচু করে মধ্যমা ও তর্জনী আঙুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলল, পায়ে অনেক ব্যথা পেয়েছ? তিতলি অবাক হয়ে ফারাজের ভয়েস টোনে। নাক ফুলিয়ে রাখে সে। নাকের ডগায় লাল হয়ে আছে তার। ব্যথা পায়নি সে, একদম কোনো ব্যথা পায়নি। ব্যথা দিয়ে আবার বলছে সে ব্যথা পেয়েছে। অভিমানে তার কণ্ঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, আমি ব্যথা পেলে আপনার কি? এত নাটক করতে হবে না আপনার, আপনি যান। ফারাজের মুখের অভিব্যক্তি কঠিন। অন্য সময় হলে হয়তো সে এ কথার পরিবর্তে তেজ দেখাতো, রাগ ঝাড়ত। তবে এবারও তার গলার স্বর নরম শোনালো। যা জিজ্ঞেস করছি ঠিকঠাক উত্তর চায়। পায়ে অনেক ব্যথা পেয়েছি? না, পায়ে অনেক ভালোবাসা পেয়েছি। ফারাজ বিরক্ত হয়ে তিতলির তেড়া কথায় কটমট দৃষ্টিতে তাকায়। এই অবাধ্য বউ তাকে না রাগিয়ে শান্তিতে থাকতে পারে না। জিভের ডগায় লাল ঠেলে আচমকা মৃদুস্বরে আওড়ালো, সবসময় আমার রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়ে তো দিতে পারো। অভিমানী তিতলি আর চোখে চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। ফারাজ গভীর দৃষ্টি তাকিয়ে একইভাবে দৃঢ়তার চাহনি। চোখের পলক ফেলেছে না ভুলেও। তিতলি চোখ নামিয়ে নিল। সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে মুখ ঝামটি মেরে বলে বসে, আমি আপনার রাগ বাড়ানোর কমানোর কে? সহসা ঠোঁট কামড়ে হাসলো ফারাজ। তিতলির দিকে মুখটা সামান্য ঝুঁকিয়ে আনে। পরক্ষণে মানবের মুখের উপর সামান্য ফু দিয়ে দুষ্ট কণ্ঠে শুধালো, ওয়াইফ, তুমি আমার রাগ বাড়াতে পারো, ফের কমাতেও পারো। ড্যাম, আই শিওর। সো কাম ক্লোজার, ট্রাই ইট অ্যান্ড সি। তিতলি কিছু বলে না, নাটক করে তার সাথে। মুখ ভেঙচি কেটে সেও মনে মনে বলে, ওয়াইফ তাকে ঘুরতে নিয়ে যেতে পারে না, আবার বড় বড় কথা বলে। উল্টো এসে শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে তার পায়ে ব্যথা দিয়েছে। এত পাষাণ লোক সে 18 বছরের জীবনেও দেখেনি। তবে মনে মনে অনেক খুশি হয়, লজ্জা পায় সে। কান্নারত মুখ দেখে সেটা আন্দাজ করা গেল না। বিছানায় শুয়ে চুপচাপ নরম তুলতুলে বালিশে মুখ গুজে রাখল সে। ফারাজ তিতলি কিছু বলছে না দেখে উত্তরের অপেক্ষা করে না। রাগের মাথায় সত্যি মেয়েটার পায়ে অনেক ব্যথা দিয়ে ফেলেছে। এতটা নির্দয় মানব হলো সে কবে থেকে? তার ডাকে সারা শব্দ দিচ্ছিল না, তাই বলে কি? যদিও সে বউকে শাস্তি দিতেই বিয়ে করেছে, তবে এখন কেন এমন অনুতপ্ত লাগছে? রূঢ় মানব তক্ষণে হাত দিয়ে তিতলির পাজরা আলগোছে নিজের বলিষ্ঠ উরুর উপর রাখল। তিতলি হতভম্ব হয়ে ফারাজের কাজে, তবে কিছু বলে না। ফারাজ হঠাৎ ডান হাতের সবগুলো আঙুল দিয়ে খুব ধীরে ধীরে স্লাইড করছে তিতলির সম্পূর্ণ পায়ের তলা, পাতা ও গোড়ালিতে। বড্ড সতর্কতায় যেন সামান্য ব্যথা না পায়। তিতলির পায়ে অনেক সুরসুরি পায়। পা ছোটাছুটি করে উঠতে নিয়ে তেজ দেখিয়ে বলল, সুরসুরি দিচ্ছেন কেন? ফারাজ চোখ রাঙিয়ে তাকায়, তারপর গম্ভীর স্বরে হুকুম ছাড়ল, চুপ, নড়াচড়া বন্ধ, দেখতে চাই। নয়তো এই মুহূর্তে অনেক কিছু করে বসবো আমি। আমাকে কিছু করতে বাধ্য করো না। সতর্কতা ছুড়ে দিয়ে ফারাজ তিতলির পায়ে নিজের হাতের স্পর্শে ব্যথা কমানোর চেষ্টা করে। এতে যদি ব্যথা একটু কমে তাতে মন্দ কি? তিতলি সুরসুরি দিয়ে সাথে সাথে অনেক আরাম পায়। আবেশে দু চোখ বুজে নেয়। সে চায় ফারাজ তাকে এভাবে আদর করুক, ছোট ছোট আদর করুক, তার খেয়াল রাখুক, শাসন করুক, অসুস্থ হলে পাশে থাকুক, তাকে অনেক ভালোবাসুক, তার জন্য পাগল থাকুক, ঘুরতে নিয়ে যাবে, তাকে চোখে হারাবে। এমন ফারাজকে সে কখনো পাবে? কখন তার প্রেমে পাগল হবে? তাদের সুন্দর একটা সংসার হবে, টোনাটুনি হবে। সপ্তদশী ভাবনায় বিভোর। ঘড়ির কাঁটা 7:45। ফারাজ সম্পূর্ণ 1 ঘন্টা ধরে তিতলির পা উরুতে নিয়ে ঠিক একইভাবে স্পর্শ করছে। পাগুলো কত নরম, ধরলেই চাপ বসে বাচ্চাদের মতো। পিচ্চি একটা মেয়েকে বিয়ে করেছে মনে হয়। মনে মনে নিজেই ভাবে, এভাবে মোচড় দিলেও সে পারত। অনেক সময় পর বলল, ব্যথা কমেছে এখন? তিতলির কোনো সাড়া শব্দ নেই। ফারাজ আবার ডাকলো, ঘুমিয়ে পড়েছ? এবারও তিতলি জবাব দিল না। ফারাজও আর ডাকল না। ঘুমিয়ে গেছে ভেবে পা নামিয়ে গায়ে কাঁথা টেনে দেয়। হঠাৎ স্টাডি টেবিলে থাকা তিতলির ফোন বেজে ওঠে। আগের ফোনের রিংটোন। এরে যদি তার আগের মোবাইল ঘাটাঘাটি করে তাহলে তো ফেক আইডির রহস্য জেনে যাবে। আরও ফোনে কোনো লক নেই, তার উপর ফেক আইডি লগ ইন করা। তিতলি শোয়া থেকে উঠতে চাইতেই ফারাজের চিবুক শক্ত হয়। সে ডেকেছে বলে ঘুমের ভান ধরেছিল,
আর এখন ফোন বাজছে বলে উঠে যাচ্ছে। যুবক কেমন দাঁতে দাঁত চেপে পড়ল, খবরদার ওঠার চেষ্টা করবে না একদম। যখন আমি ডাকছিলাম তখন কানে তুলো দিয়েছিলে, এখন বুঝি তুলো সরে গেছে? তিতলি বিছানায় শুয়ে থেকে অন্যদিকে মুখ করে বলল, কে কল করেছে আমি দেখব। তখনও এক নাগাড়ে ফোন বেজেই চলছে। ফারাজ লম্বা কদমে উঠে টেবিলের দিকে এগিয়ে যায়। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, কলিজার বেস্ট ফ্রেন্ড সিয়াম প্লাস সুদর্শন পুরুষ অ্যাডলব খান। এমন নাম দিয়ে কেউ কারো নিকনেম দেয়? ভাবতে ভাবতে কল কেটে গেল। এরপর মেসেজ আসলো, নোটিফিকেশনে স্পষ্ট, কী রে জানু, কল ধরছিস না কেন? তোর পায়ের কি অবস্থা? মেসেজ দেখলে কল দিস। ফারাজের শান্ত মেজাজ তক্ষণই অশান্ত হয় যেন। তার মেজাজ খিটখিটে হয়। লক খুলতে গিয়ে দেখলো ফোনে কোনো লক নেই। মুহূর্তের মধ্যেই ফারাজ নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। কলিজার বেস্ট ফ্রেন্ড, সাথে আবার কলিজা। ওই ছেলে জানু বলছে। মেয়ে মানুষের আবার কিসের ছেলে বেস্ট ফ্রেন্ড? ফারাজ কোনো কালেই এসব অ্যালাউ করে না। কলেজে আগে দেখতো সবসময় এই সিয়াম তিতলির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতো, গায়ে ঢুলে পড়া স্বভাব। তখন তার এসব দেখে তো এমন রাগ হতো না। কলেজে কত ছেলে মেয়ে কত কিছু করে, ওসব তাদের টিচারদের দেখার টাইম নেই। কিন্তু তিতলি তার পেছনে ঘোরায়, মাঝে মাঝে তাকাতো, এইসব দেখতো। এসব ভেবে মোবাইলে আরও কিছু ঘাটাঘাটি করতে গেল, কিন্তু তিতলি আস্তে করে ডাক দিল, কে কল করেছে? সেটা তোমার জানতে হবে না। কথাটা দ্বারা ফারাজ এক প্রকার হুমকি ছেড়ে আবার মোবাইলে চোখ দিল। তিতলি ভয় পেয়ে ব্যথা পাওয়ার ভান করলো আবার। মুখখানায় তার করুণ অসহায় ভাব, যেন সত্যি তার পায়ের ব্যথায় কেঁদে দিবে এমন ভাব নিয়ে বলল, পায়ে অনেক ব্যথা করছে। ফারাজ তিতলির দিকে তাকায় মুহূর্তেই। তিতলির মুখ দেখে বোঝার উপায় নেই যে সে মিথ্যা বলছে। মোবাইল টেবিলে রেখে বিছানায় এগোয়ে আসলো আবার। তিতলি বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিল। মনে মনে বলল, আল্লাহ, বেঁচে গেলাম। পরের দিন খানবাড়ির সবার কানে গেল তিতলির পা মুচকে যাওয়ার খবরটা। সবাই দেখতে এসেছেন তিতলিকে, যদিও ব্যাপারটা তেমন সিরিয়াস না। তাও আফজাল খান সহ ফারিন বেগম, ফারাজের নানা নানিও আসলো। ফরিদা বানুর সাথে ছকিনা খাতুনের একটা বন্ধুসুলভ সম্পর্ক হয়েছে। দুজন একই ভাষায় কথা বলে, বয়সও এক। মনে হয় পুরনো বান্ধবী খুঁজে পেয়েছেন তেমন ভাব। বুড়ো মানুষ মুখে কিছু আটকায় না। দুজনে যা তা বলে বলে ড্রয়িং রুম গরম করে দিচ্ছেন। ড্রয়িং রুমে বেআইনরা সবাই আড্ডা দিচ্ছেন। ফরিদা বানুকে হঠাৎ ছকিনা খাতুন বলে উঠলেন, নাতিন রে, কয়বার কইছি নাত বৌড়ারে পুয়াতি বানাই দে নাতি। কোন দিন মরি যায়, বয়স তো কম হইনু, ভাবছিলাম নাতির ঘরে পুন্তির ঘরে একখানা দেখমু। ছকিনা খাতুনের কথাটা ড্রয়িং রুমে সবাই শুনল। সবার মুখের অবস্থা কেমন যেন হয়ে গেল। ফারাজ শ্বশুরদের পাশে বসে কি নিয়ে যেন কথা বলছে। এই কথা শুনে প্রতিমধ্যে চুপ হয়ে গেল সে। তবে মুখের অভিব্যক্তি বিন্দুমাত্র বদলায়নি, বরং গম্ভীর ভাব স্পষ্ট। চোখ তুলে অধূরে ছোপায় বসে থাকা তিতলির দিকে তাকালো। তিতলি সবার মাঝে সহসা খোক খোক করে কেসে উঠল। ফরিদা বানু বললেন, নাতিন শরম পাইতাছে। তিতলি উপরে মুখ তুলে তাকাতে পারে না, অনেক লজ্জা পেয়েছে সে। অথচ দেখো ওই ভাল্লুকটা কিভাবে তার মুখের দিকে তাকালো। সে তো তাকায়নি, হঠাৎ ভুল করে চোখ পড়ে গেছে। ছকিনা খাতুন নাতবউকে উদ্দেশ্য করে বললেন, শরম পাইবার কিচ্ছু নাই গো নাতবউ, আমি যা কই তোমাগো ভালার লাইগাই তো কই। ফরিদা বানু পরপর ছকিনা খাতুনের কানে কানে বললেন, কথাটা আন্নে খারাপ কন্ন মইজি, পুয়াতি কইরা দিলে নাতিনও মনে হইতাছে একটু সোজা হইব, দৌড়াদৌড়ি কমবো, এল্লাই তো কইতাছি। আলিয়া শেখ সবার জন্য নাস্তা বানিয়ে এনেছেন। ডাইনিং টেবিলে হরেক রকমের নাস্তা পানি সাজানো। সবার হাতে হাতে চা তুলে দিলেন তিনি। নাস্তা পানি খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে বসিয়েছে। আফজাল খান যাওয়ার কথা তুললেই তৌসিফ শেখ বেয়াইকে বললেন, মেয়ের যেহেতু পা মচকে গেছে, একটু ভালো হোক বেয়াই, কমলে তারপর না হয় যাবেন। আফজাল খানের এতে কোনো সমস্যা নেই, কত ফুন্দিনুন্দি করে পুত্রবধূ করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে ছেলের। তিনি আর চোখে ছেলের দিকে তাকালেন, ছেলে আবার কিছু বলে বসবে কিনা। কিন্তু তিনি বেয়াইকে বললেন, আপনার যা ভালো মনে হয় বেয়াই, পা ভালো হলে না হয় নিয়ে যাব। সবাই আফজাল খানের কথাই সায় দিলেন। বড়দের কথার ভেতরে আফজাল কিছু বলে না,
এরই মাঝে কেটে গেছে আরও 10 দিন। এই তো সেদিন বিয়ে হলো মনে হয়, কিন্তু ক্যালেন্ডারের হিসাবে আজ তাদের বিয়ের 1 মাসেরও বেশি হয়ে গেছে। ফারাজ তিতলির সম্পর্কে কোনো নতুন পরিবর্তন আসেনি। 5 দিন তিতলির পা ভালো হয়ে যায়। ওই 5 দিন তিতলির বাবার বাড়ি থেকেছে, এখন শ্বশুর বাড়ি এসেছে। তিতলির ফারাজের সাথে আগের মতো বকবক করে না, এটা সেটা বলে সারাক্ষণ বিরক্ত করে না। কিছু বললেও ইগনোর করতে চায়, কিন্তু সবার সাথে ঠিকই আগের মতো হেসে হেসে চঞ্চলতায় কথা বলে। তা বোধ হয় সহ্য হচ্ছে না ফারাজের। রেগে কিছু বলতে গেলেও তিতলির শাশুড়ির আম্মুর কাছে চলে যায়। কয়দিনে মেয়েটা তার কাছে ঘেঁষে না, মুখে মুখে তর্ক করে না। ফারাজের রাগ হয় এসবে। তিতলির পেট খারাপ সকাল থেকে, কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু পেট খারাপ হয়ে গেছে। এতে বরং সেও খুশি, কারণ আজকে নিধিরা কেউ যায়নি। ওষুধ খেয়ে এখন একটু ভালোর দিকে। তিতলি আজকে কয়দিন ফেসবুকে ঢোকে না, হোয়াটসঅ্যাপেও না। তাই মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকে মেসেজ অপশনে ক্লিক করলো। দেখলো সিয়ামের অন্য এক আইডি থেকে 10+ মেসেজ, সবগুলোতে লেখা, কিরে তোর কি হয়েছে, আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছিস কেন? আরও কত কত মেসেজ, জামাই পেয়ে বুঝি আমাদের পর করে দিলি? এই তোর বেস্ট ফ্রেন্ডের নমুনা? তিতলি অবাক হয়ে যায় সিয়ামের এসব মেসেজ দেখে। সে কখন ব্লক করলো? হতবিহ্বল হয়ে সিয়ামকে মেসেঞ্জারে কল দেয়। কিছুক্ষণ পর রিসিভ হলো। কল রিসিভ হওয়া মাত্রই ওপাশ থেকে সিয়াম বলে উঠল, কিরে কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারাইছিলি? আমাকে সব কিছু থেকে ব্লক করে দিলি কেন? তিতলি হতভম্বতার রেশ ধরে বলল, আমি তোকে ব্লক করতে যাব কেন? দেখ আমি ব্লক করিনি, মিথ্যা কথা বলিস না। সিয়াম ওপাশ থেকে বারবার বলছে, তাহলে কে করেছে ভূতে? কখন ব্লক করছি তোকে? সেদিন তোর পা মচকে যাওয়ার কি খবর জানার জন্য ফোন করছিলাম, কেটে দিয়ে তখন নাম্বার থেকে ব্লক করে দিয়েছিস। কালকে থেকে হোয়াটসঅ্যাপে মজা করে বলেছিলাম কেমন আছিস বেবি, সিন করলি, কিন্তু কিছু না বলে ব্লক করে রেখেছিস। মেসেঞ্জার, নাম্বার, হোয়াটসঅ্যাপ সব থেকে ব্লক। স্যারকে পেয়ে বুঝি আমাদের ভুলে গেলি? তিতলি বিরক্ত হয়। সে কখন ব্লক করলো? আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে ঢুকিনি, তোকে আমি ব্লক করি নাই, বিশ্বাস কর। সিয়াম ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থাকে, মনে হয় কিছু একটা ভাবে। তারপর মিনিট খানেক পর বলে, তোর মোবাইল এটা কি দুলাভাই কিনে দিছে যে সেটা? হ্যাঁ কেন? খাইছে রে, তোর মোবাইল পুরোটা স্যারের মোবাইলে হ্যাক করা আছে মনে হয়। মোট কথা তোর মোবাইলে তুই কি করিস না করিস সব মনে হয় স্যারের কাছে চলে যায়। তিতলি বিশ্বাস করে না, কারণ তার মোবাইল কখনো ভাল্লুক ধরে না, আবার কখন হ্যাক করবে। সে বলল, দূর রানু মণ্ডল, উনি কেন আমার মোবাইল হ্যাক করবে? তাহলে কে ব্লক করে আমায়? স্যার মনে হয় আমার মেসেজ দেখে। সিয়ামের কথার মাঝেই দরজার শব্দ হলো। তিতলি ফোন কেটে দিল সাথে সাথেই। রুমে ঢুকলো ফারাজ, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তিতলি একবার সেদিকে তাকিয়ে না দেখার ভান করে, কার জন্য এত শপিং করে এনেছে কলেজ থেকে, আসতে কে জানে। ফারাজ বিছানায় সবগুলো ব্যাগ একসাথে রাখলো। 25টার কম হবে না। তিতলি যতটা আন্দাজ করলো সবগুলো বোরখা, হিজাব। ফারাজ শার্ট খুলতে খুলতে নিজে নিজে গম্ভীর সুরে বলে, এখন থেকে কলেজে বোরখা হিজাব পরে যাবে, বাইরেও। তিতলি ভ্রু কুঁচকে রাখে, জীবনে কোনোদিন সে বোরখা পরেনি। কালো কালো বোরখা, এগুলো সে পরবে? বোরখা পরলে তাকে কেমন দেখাবে সেসব ভাবে সে। তিতলি কপাল কুঁচকে রেখে বলল, বোরখা পরলে আমাকে পাড়ার টুম্পা বৌদিদের মতো লাগবে, আমি পরবো না। ফারাজ নিজের পরনের শার্টটা খুলে ছোপায় ফেলেছে, তোয়ালে হাতে নিয়ে শাসনের আদেশ দিল, আমি বলছি মানে তুমি পরবে। এক কথা দ্বিতীয়বার বলা আমার পছন্দ না। আমি যদি বলি তুমি এখন থেকে আমার সামনে জামা ছাড়া থাকবে, তুমি থাকবে, আমি যা বলবো তাই করবে। ইউ ওকে? তিতলি নাক ছিটকায়। এখন সে শাড়ি পরে না, জামা পরে। আর এই লোক তাকে, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কথা শুনবো না, আপনার মন চাইলে আপনি থাকুন, আমার কি? বলে তিতলি চঞ্চল পায়ে বেরিয়ে যেতে থাকে। এখন ফারাজ গোসল করতে গেলে সে আর রুমে থাকে না। কখন জানি আবার তোয়ালে খুলে পড়ে যায়। ফারাজ কয়েকবার রেগে গিয়ে ডাকে, আমার কথা এখনও শেষ হয়নি, দাঁড়াতে বলছি, কিন্তু তিতলি শুনেও চলে যায়। ফারাজ জানে কিভাবে বোরকা পরাতে হয়, সেও দেখবে বোরকা ছাড়া কিভাবে বাইরে বের হয়।
জানে মেরে ফেলবে না বউকে। ঝিলিককে পাত্রপক্ষ দেখতে আসবে এখন। ছেলে সরকারি চাকরি করে, মেয়েকে নাকি কোথায় দেখেছে, সে হিসেবে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এখন পরিবার সহ দেখতে আসবে, সাথে আক্ত পড়া হয়ে যাবে আজ। জিশা বেগম খুব খুশি। মেয়েকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছেন। ওদিকে রুমে বসে মেয়েটার কেঁদে কেটে নাজেহাল অবস্থা। সকাল থেকে তুষারকে ফোন করেছে, অথচ একটা বার ফোন রিসিভ করেনি, এতই ব্যস্ততা। রিং হয়ে গেছে, কেটে যাচ্ছে প্রত্যেকবার। মেসেজও দিল অনেকগুলো, কিন্তু তাও সিন করে না। অন্য সময় সে কথা না বললেও পাগলের মতো করে, তবে আজ শেষে মেসেজ দিল, ভালো থাকবেন তুষার ভাই। বাইরে পাত্রপক্ষ চলে এসেছে। ঝিলিক বুঝতে পারে হঠাৎ দরজায় টোকা। ঝিলিক দরজা খুলল, পাত্রপক্ষরা এসে গেছে। ঝিলিক কোনো মতে চোখের পানিগুলো মুছে নেয়, হয়তো অনেক ব্যস্ত তাই তার কল মেসেজ দেখছে না। নিজের মনকে সান্ত্বনা দিল। কান্না করে বেহাল অবস্থা। দরজা খুলে দিল। রুমানা বেগম বললেন, কেঁদে কেটে এমন অবস্থা করেছিস কেন? বুঝছি মন খারাপ, ছেলে অনেক ভালো, তোর মামারা খোঁজ খবর নিয়ে দেখেছে। ঝিলিক কিছু বলে না, চোখ তুলে তাকানোর শক্তি নেই। রুমানা বেগম ঝিলিককে নিয়ে গেলেন, পাত্রপক্ষকে সালাম দিতে শিখিয়ে দিলেন। নাস্তা পানি পাত্রে সব দেখাশোনা শেষে ছেলের বাবা বললেন, মাশাআল্লাহ, মিয়া আমাদের পছন্দ হয়েছে ভাইজান, আজকেই আক্ত পড়িয়ে। ভদ্রলোকের কথার মাঝেই ড্রয়িং রুমে আরও কয়েকজন মানুষ ঢুকলো। অনেক কষ্টে কেঁদে কেটে বাবাকে বুঝিয়ে নিয়ে এসেছে। দ্বিতীয় পাত্রটা সোজা এসে সোফায় গা এলিয়ে দিয়ে বসে বউ সেজে থাকা মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মস্তিষ্ক জুড়ে এক প্রশ্ন, কার জন্য এত সেজেছে মেয়েটা?